হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। সেই কাক ভোরের কথা। ঘুমে তলিয়ে আছে প্রলয়, আমার চোখে ঘুম নেই। আজ প্রথম রাত আমরা এক ঘরে। বিছানার দুপ্রান্তে শুয়ে আছে দুটো মানবী। আমার মনে অজানা এক ভীতি কাজ করছে। ওই পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করে আছে শুধু। হঠাৎ প্রলয়ের কণ্ঠস্বর শুনলাম। পাশ ফিরে তাকালাম। প্রলয় শুয়ে আছে জড়ো হয়ে, বারবার বলছে, অদিতি, তোমায় আমি যেতে দেব না, আমায় ছেড়ে, প্লিজ ফিরে এসো। উনি ঘামছে, কাঁপছে, বারবার একই কথা বলছেন। আমি উঠে বসে তার পিঠে হাত দিয়ে ডাকলাম। তার ঘুম ভাঙল, ধরফরিয়ে উঠল, উঠে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কিছু পল। এরপর হুট করে জড়িয়ে ধরল শক্ত করে। উনি জোরে জোরে শ্বাস নিচ্ছে, আমায় আরও শক্ত করে জড়িয়ে ধরছে, ভয় পেলে যেমনটা হয়। আমি মূর্তির মতো বসে। মিনিট দুয়েক পার হলে প্রলয়ের কাঁপুনি কমে, নিচ থেকেই ছেড়ে দেয় আমায়। আমতা আমতা করে বলে, আই অ্যাম সরি। আমি একটু মাথা নাড়লাম, উঠে গিয়ে তাকে পানির গ্লাস হাতে দিলাম। সে পানি পান করে, কপালের ঘাম মোছে। এসির ঠান্ডা হাওয়াতেও সে ঘামছে, বসে রয় বিছানাতে। আমি প্রশ্ন করি, খারাপ স্বপ্ন দেখেছেন? উনি মাথা ঝাঁকায়। অদিতিকে নিয়ে? উনি এবার গোল গোল চোখ করে তাকালেন আমার দিকে, বললেন, আপনি ওর নাম জানলেন কি করে? জানি যে কোনোভাবে। প্রলয় চুপ গেলেন, মাথা নুইয়ে রইলেন। আমি তার পাশে বসে বললাম, তাকে খুব ভালোবাসতেন তাই না? প্রলয় মাথা নত করেই রইলেন। আমি আর কিছু বললাম না, সরে গেলাম, নিজের জায়গায় গিয়ে বসলাম। প্রলয় শুয়ে পড়ে, গায়ে কাঁথা টেনে বলেন, এসির রিমোট মাথার কাছে, বেশি ঠান্ডা লাগলে অফ করে দেবেন। সে আবারও চোখ বন্ধ করে। আমি বালিশে মাথা রেখে কোনো মতে এক কোনায় শুয়ে থাকি। সকাল হয়, আলো এসে চোখে পড়ে জানালা দিয়ে, লাফ দিয়ে উঠি। প্রলয়ও উঠল দেখলাম, আমার দিকে পাশ ফিরে কিছুক্ষণ তাকিয়ে বলল, ঘুমননি সারা রাত? আসেনি ঘুম। সে উঠে বাইরে যায়। আমিও ফ্রেশ হয়ে নিচে আসি। সবে দাঁড়িয়েছি ডাইনিংয়ে, রিপা টেনে নিয়ে গেল কিচেনে। ইয়া বড় বড় দুটো মাছ রাখা, সামনেই বটি। আমায় বলল, মাছটা কেটে ফেলো চটপট, এটাই নিয়ম। শ্বশুরবাড়ি এসে নতুন বউকে সর্বপ্রথম মাছ কাটতে হয়। মিনমিনের স্বরে বললাম, এত বড় মাছ আমি এটা কিভাবে কাটব? পাশ থেকে শাশুড়ি বললেন, ও মা, কিভাবে কাটবে মানে? বাপের বাড়ি থেকে কিছু শিখে আসনি? আমি মাথা নত করে রইলাম। সত্যি শিখে আসিনি আমি। পেছন থেকে প্রলয় বলে, না শিখে আসেনি, তোমার মেয়েরা কি শিখে যায়? আমার মেয়েরা সব শিখেছে, সব পারে ওরা। প্রলয় এগিয়ে আসতে আসতে বলল, সত্যি সব পারে তোমার মেয়েরা। বিয়ে হয়ে দুদিন না যেতেই শাশুড়িকে ভাত ছাড়া করতে পারে, 1 মাসের ননদের সঙ্গে চুলাচুলি করে তাড়াতে পারে, পরিশেষে বাপের বাড়ি উঠতে পারে। আমি হুঙ্কার দিয়ে বললাম, খবরদার প্রলয়, আমার মেয়েদের নিয়ে কোনো কথা বলবি না তুই। আমি মেনে নেব না এসব। ঠিক তেমনই আমিও মেনে নেব না আমার বউয়ের অসম্মান। আমার বউ সে, কাজের মেয়ে না যে সব কাজ জেনে আসতে হবে। বাহ, তোর দেখছি বউয়ের প্রতি বেশ দরদ। তা তো হবেই, কালেমাকে সাক্ষী রেখে বিয়ে করেছি তাকে, দরদ তো করতেই হবে। তোমার মেয়ের দরদ করার জন্য তুমি আছো, আমার বউয়ের দরদ করার তো কেউ নেই এখানে, আমি ছাড়া। এজন্য আমাকেই রুখে দাঁড়াতে হবে। শোন প্রলয়, আমিও তো কিছু শুনতে চাইনি। আমার সংসারে থাকতে হলে তোর বউকে আমার মতো হয়েই চলতে হবে। হোয়াট? তোমার সংসার? সংসারে রুজি করি আমি, টাকা দেই আমি, সবই আমি করি, তো সংসারও এখন আমাদের। মা এবার নরম গলায় বললেন, তুই এটা বলতে পারলি আমায় প্রলয়, তাও একটা বাইরের মেয়ের জন্য? ওর কি অধিকার আছে এই সংসারে? বাইরের মেয়ের জন্য? ও বাইরের মেয়ে হলে তুমিও তো তাই মা। তুমিও কিন্তু এ বাড়িতে প্রথমে বউ হয়েই এসেছিলে, তারপর তো সব হলো। আমায় কি মনে করিস তুই প্রলয়? কি করেছিস তুই আমার জন্য? বড় বড় কথা তো বলছিস খুব। পরিবারের সদস্য মনে করি, এই জন্যই তোমাদের সব দায়িত্ব পালন করি। অসুখ হলে চিকিৎসা করাই, ভাত কাপড় দেই, শখ আহ্লাদ পূরণ করি। আর কি করার বাকি আছে? মা এবার ধপ করে বসে পড়ে বললেন, শোন প্রলয়, এত কথা আমি শুনতে চাই না। তোর বউকে বল মাছ কাটতে, এটা নিয়ম। নতুন বউকে শ্বশুরবাড়িতে এসে প্রথমবার মাছ কাটতে হয়। প্রলয় কিছু পল চুপ থেকে আমার দিকে তাকিয়ে বলল, বসুন মাছ কাটতে। আমি বাধ্য মেয়ের মতো তার কথা শুনলাম। কিন্তু কাটি কি করে একা এত বড় মাছ? প্রলয় আমার পাশে বসে, মাছটা উঁচু করে ধরে, আমায় বলে মাছটা বটির সঙ্গে ধরতে। এভাবেই মাছটা কেটেছি আমি, সাহায্য করেছে সে। উনি আমার সম্মান বাঁচিয়েছে, তার প্রতি আমি মুগ্ধ।
এই মানুষটা আর যাই হোক আমার খারাপ চাইবে না কখনোই। সুতরাং এবার থেকে আমি তার কথা শুনব, তাকে বোঝার চেষ্টা করব। মাছ কাটা শেষ হতেই মাকে দেখলাম উঠে দাঁড়ালো। এঁঠো প্লেট গুছিয়ে নিতে নিতে বলল, ধুয়ে ফেলি এগুলো, আমি আবার আর 5 জন শাশুড়ির মতো প্রথম দিন এসেই বউকে দিয়ে বাসন মাজাবো না। বললাম, প্রথম দিন এসেই যেহেতু মাছ কাটিয়ে নিলেন, বাসন কটাও মাজতে পারবো আমি। শাশুড়ি বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। আশা করিনি আমি এমন জবাব দেব। সুমা আপু এগিয়ে এসে বলল, মাছ কি তোমায় গিয়ে শখে কাটিয়েছি? নিয়ম দেখে করতে বলেছি। সামান্য মাছ কেটেই এমন কথা বলছো? আমার শ্বশুরবাড়ি হলে প্রথম দিনে যেই বাড়ির সমস্ত কাজ করাতো। তাই বুঝি আপু, আপনি করেছিলেন? আপনার শাশুড়ি কিন্তু বিয়ে উপলক্ষে আমাদের বাড়িতেই আছে, ওই তো ওই দিকের ঘরে, জিজ্ঞেস করে আসব। আপু আমটামতা করতে লাগলেন। দূর থেকে দৃশ্য দেখল প্রলয়। বেসিংয়ে হাত ধুচ্ছিল সে। মুচকি হাসে সে। হাত ধুয়ে ঘরে যায়। আমি ডাইনিংয়ে গিয়ে সবে 1 গ্লাস পানি হাতে নিয়েছি, এমন সময় মায়ের চিৎকার। আতকে উঠেছি আমি। হাত থেকে গ্লাসটা পড়ে গেছে। ভেবেছি উনি হয়তো পড়ে গেছে বা কোনো বিপদ হলো নাকি। ছুটে গেলাম। পিছে পিছে সুমা আপুও। মাকে দেখলাম দিব্যি দাঁড়িয়ে, হাতে থাল। ঠাল সামনে ধরে বললেন, এতে বিরিয়ানির অবশিষ্ট কেন? কে খেয়েছে এটা? ধীর স্বরে বললাম, আমি খেয়েছি। পেলে কই? বাড়িতে তো বিরিয়ানি রান্না হয়নি। অমতা অমতা করে বললাম, প্রলয় নিয়ে এসেছিল। বাহ, নতুন বউ 2 দিন না এসেই লুকিয়ে চড়িয়ে খাওয়া শুরু করছো? এ কেমন কাজ তোমার? বাড়িতে 2 ননদ তোমার, তাদের রেখে এভাবে লুকিয়ে খাও? শোনো বউ, আমার বাড়িতে এসব স্বার্থপরতা চলবে না। এক ভাতে খেতে হলে সবার সঙ্গে মিলেমিশে একসঙ্গে খেতে হবে। এটা কি শুধু আমার ক্ষেত্রেই প্রযোজ্য নাকি আপনাদের ক্ষেত্রেও? মা ভ্রু কুঁচকে বললেন, মানে? মানে আপনাদের থেকেই তো শিখলাম নিজের ভাগেরটা নিজে আগে খাওয়া, কারো কথা চিন্তা না করা, পরিবারের একজনকে দাঁড় করিয়ে রেখে নিজেরা খেয়ে নেওয়া। মায়ের মুখখানা থমথমে হয়ে গেল। হতভম্বের মতো আমার দিকে তাকিয়ে রইল সে। সুমা আপুকে দেখলাম চুপচাপ সরে গেল। মাও থালা নিয়ে চলে গেল। আমি একটু হাসলাম। নিজের ঘরের দিকে যেতে লাগলাম। সিঁড়িতে ওঠার সময় শুনলাম সুমা আপু রিপাকে বলছে, নতুন বউয়ের মুখ খুলছে কিন্তু ধীরে ধীরে। রিপা উত্তরে বলছে, তাই তো দেখছি, কোনো কথাই ছাড় দিচ্ছে না। ওদের কথা শুনে না শোনার ভান করে ঘরে গেলাম। প্রলয় বিছানাতে বসে কিছু পেপারস নিয়ে কাজ করছিল। আমি ওর সামনে দিয়ে হেঁটে আলমারি থেকে জামা নিতে যাচ্ছিলাম। হঠাৎ পাপসের সঙ্গে পা বেঁধে গেলাম প্রলয়ের পায়ের ওপর পড়ে। এক কোণে বসেছিল প্রলয়, আমিও পড়েছি পায়ের একদিকে। পড়ে যেতে নেই নিচে। প্রলয় তার এক হাতে আমার কোমর জড়িয়ে ধরে। মুহূর্তের মাঝে শরীর যেন ঝাঁকুনি দিয়ে ওঠে আমার। দুদণ্ড সময় চুপ থেকে নড়ে ওঠে। সরে বসি। প্রলয় আমার দিকে তাকিয়ে বলে, আইউ ওকে? আমি মাথা ঝাঁকাই। তবে প্রকৃত অর্থে আমি ঠিক নেই। পায়ে লেগেছে ভীষণ, মুচকে গেছে। হাত দিয়ে নিজের পা নিজেই নাড়ানোর চেষ্টা করি। লাগছে, মৃদু আর্তনাদ করি। প্রলয় উঠে দাঁড়ায়, পায়ের দিকে তাকিয়ে থেকে বলে, মুচকে গেছে, ওয়েট আমি দেখছি। মেঝেতে হাঁটু গেড়ে বসে সে, পা হাতে নেয়। আমি নিষেধ করি। উনি বলেন, চোখ বন্ধ করে সহ্য করে নিন, একটু লাগবে। চোখ বন্ধ করতেই উনি পাটা যেন কিভাবে ঘুরিয়ে দেয়। প্রচণ্ড লাগে আমার। খপ করে ওনার বাহু খামচে ধরেছি। চোখ বন্ধ তখনও। ঘন ঘন শ্বাস নিচ্ছি। প্রলয় শান্ত স্বরে বলে, হয়ে গেছে, চোখ খুলুন। তাকাই আমি। নিজের হাতটা প্রলয়ের হাতে দেখে সরিয়ে নেই দ্রুত। লজ্জা হচ্ছে ভীষণ। পাশ ফিরে রই। প্রলয় উঠে দাঁড়ায়। হেঁটে 2 পা সামনে গিয়ে ফোন হাতে নেই। বলল, 10টা বেজে গেছে, আমি বাইরে যাব একটা কাজে, আপনি সাবধানে থাকবেন। বোর লাগলে বই পড়ুন। আমার বুকশেলফে সব রকমের বই আছে। সেটা না করলে ঘুমিয়ে নিন একটু, রাতে ঘুমোননি। তা না হলে আর্ট করুন। ড্রয়ারে দেখুন রং তুলি, আর্ট পেপার সবই আছে। তাও নিচে গিয়ে সবার সঙ্গে গল্প জুড়বেন না। গল্পর নামে আপনি আবার দান খয়রাত করে দিতে পারেন সব। আগে শক্ত হন, এ বাড়ির পরিবেশ বুঝুন। আপাতত ঘর থেকে বের হওয়ার দরকার নেই। উনি চলে যায়। আমি ঘরে হাঁটাহাঁটি করি 2 দণ্ড। এরপর ড্রয়ারের কাছে যাই। প্রলয়ের দেওয়া শেষ অপশন আমি বেছে নিয়েছি। আর্ট করব আমি, যা আমার পছন্দ। ড্রয়ার খুলতেই অবাক হলাম আমি। প্রচুর কালার পেন্সিল, রঙের বক্স, তুলি থেকে শুরু করে আর্টের সব কিছু। প্রলয়ও হয়তো আমার মতন আর্ট পছন্দ করে ভীষণ। নিজের পছন্দ মতো রং তুলি ও পেপার নিয়ে নিলাম। কিন্তু আঁকব কি? ভাবতে ভাবতেই আনমনে নিচের ড্রয়ারটাও খুলে ফেললাম। এতে প্রলয়ের কাপড় ভাঁজ করা। বন্ধ করতে নিলে খেয়াল করলাম একটা সুন্দর পুতুল,
তার বুকের ওপর লেখা লাভ ইজ এভরিথিং। হাতে নিলাম সেটা, ঘুরিয়ে দেখলাম এটাই আমি আঁকব। ভীষণ পছন্দ হয়েছে এটা আমার। আঁকতে বসে পড়ি। ছোট্ট একটা জিনিস, সহজ, কিছু সময়ের মাঝেই হয়ে গেল। আর্টে তখন ফিনিশিং টাচ দিচ্ছি। দরজায় নকের শব্দ। উঠে দাঁড়িয়ে দরজা খুলি। সুমা আপু এসেছে। ভেতরে উঁকি দেয় সে, বলে, প্রলয় নেই ঘরে? না, উনি বাইরে গেছে। ভেতরে এলেন তিনি। ঘর ঘুরে দেখতে লাগলেন। ঘরে নতুন ফার্নিচার শিফট করা হয়েছে। উনি বিছানায় বসে বলল, প্রলয় নেই তো আমাদের সঙ্গে এসে গল্প করবে নিচে এসে? আমি বললাম, ওই একটু আর্ট করছিলাম আর কি, এজন্য যাইনি। উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, আচ্ছা প্রিয়তা, তুমি তো তোমার মা বাবার একমাত্র মেয়ে, তো তোমার নামে কিছু করা নেই? আই মিন টু সে, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স। সম্পূর্ণ গল্পটি আমার পেজে দেওয়া আছে। নাদিয়া আফরিন ইংরেজিতে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমার পেজ। ফলো দিয়ে সম্পূর্ণ গল্পটি পড়ুন। ফলো না করলে হারিয়ে ফেলতে পারেন। ভ্রু কুচকে তাকালাম তার দিকে। সে বলল, না মানে এমনি জানতে চাইছিলাম। বললাম, আসলে আমাদের কিচ্ছু নেই তেমন, ওই কটা গহনাই ছিল শুধু, আর বাড়িটা। সুমা আপু ও বলে কথা শেষ করে। আমি একটু হাসলাম। এটুকু বুঝেছি আমি, সব কথা সবখানে বলতে নেই। ঢাকা শহরে দুটো বাড়ি আমাদের, একটা নানা বাড়ি যা আমার মায়ের নামের, আর একটা আমার বাবার নিজের তৈরি। যেখান থেকে বিয়ে হয়েছে সেটা আমার দাদার ভিটা। ঢাকার বাড়ি দুটো ভাড়ায় চলে, একটার ভাড়া আসে আমার অ্যাকাউন্টে, অন্যটা মা বাবার কাছে। আপু চলে গেলেন, মুখটা গম্ভীর ছিল। আমার অর্থবিত্তের সঙ্গে তাদের কি সম্পর্ক বুঝলাম না। আমি গিয়ে আবারও আগের জায়গায় বসলাম। প্রলয়ের দূর সম্পর্কের এক কাকি এলো, এসে আমার হাতে একটা শাড়ি দিয়ে বলল, এই নাও অদিতি, তোমার বিয়ের উপহার। আমি সরু চোখে তাকালাম। উনি জিভে কামড় দিয়ে বললেন, ওহ সরি, আসলে অদিতি বলে বলে প্রলয়ের বউ হিসেবে প্রিয়তা নামটা মনে ছিল না। আমি মাথা নত করলাম। মনের মাঝে চাপা কষ্ট অনুভব হচ্ছে, জানি না কেন এ অনুভূতি। উনি আমায় বললেন, তুমি অদিতির বিষয়ে কিছু জানো? থমথমে মুখে বললাম, না, শুধু জানি ওনার অকাল মৃত্যু হয়েছিল। কাকি কিছুক্ষণ ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, শুধু এটুকুই শুনেছ? আমি মাথা ঝাঁকালাম। সে আর কিছু না বলে চলে যায়। মনে মনে ভাবলাম, আরও কিছু ছিল নাকি? সময় পার হলো। প্রলয় ঘরে এলো, হাতে একটা ব্যাগ। ব্যাগটা আলমারিতে রেখে আমার দিকে ফিরে তাকিয়ে বলল, সময় কেমন কেটেছে আপনার? ভালো। আচ্ছা প্রিয়তা, আপনার মা মানে আমার শাশুড়ির বার্থডে কবে? সামনের কোনো ডেটে? না, কেন? কবে বলুন? আমার বিয়ের 4 দিন আগে ছিল। ওনার মুখে হতাশা এলো। একটু ভেবে আবারও বললেন, মা বাবার বিবাহবার্ষিকী কবে? সেটাও সামনের মাসে পার হয়ে গেছে। কিন্তু কেন এসব বলছেন? ওই আর কি, শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে ইচ্ছে হচ্ছে। আমি ঠিক বুঝতে পারলাম না ওনার কথা। প্রসঙ্গ পাল্টে উনি বললেন, যে গহনাগুলো আপনার চুরি গেছে সেগুলোর ছবি আছে? আছে, গায়ে পড়া ছবি। আর কিছু বলল না প্রলয়। আগ বাড়িয়ে আমি প্রশ্ন করলাম, বিয়ের রাতে আপনি আমায় তুমি বলছিলেন, এরপর থেকে আপনি কেন বলেন? কারণ তখন ভেবেছিলাম আপনি আমার টাইপের, তারপর বুঝলাম আপনি আমার টাইপের না, এখনও হতে পারেননি। এজন্য দূরত্ব বজায় রাখতে চেষ্টা করছি। তুমি ডাকটা ভীষণ কাছের। উনি চিন্তায় ডুবে যায়। আর্ট করা ছবিটি অতি উৎসাহ নিয়ে প্রলয়কে দেখালাম। প্রলয় ভ্রু কুচকায়, মুখাকৃত পরিবর্তন হয় তার। পেপারটি নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে সে। মেঝেতে হাঁটু মুড়ে বসে হু হু করে কেঁদে ওঠে বাচ্চাদের মতো করে। সন্তান হিসেবে শূন্য তুমি, স্বামী হিসেবে কলঙ্ক, মানুষ হিসেবে অভিশাপ তুমি। এবার পিতা হয়ে কুৎসিত হয়েও না, তাহলে বিলীন হয়ে যাবে তুমি। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।